ঐতিহাসিক ৩৬শে জুলাই আজ গণঅভ্যুত্থানে চূড়ান্ত বিজয়ের মাহেন্দ্রক্ষণ, কোটি জনতার বজ্রহুঙ্কারে পতন ঘটে স্বৈরশাসক শেখ হাসিনা। জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক দলের নয় বললেন প্রধানমন্ত্রী, জ্বালানি সংকট সমাধানে কাজ করার আশ্বাস। আধিপত্য বিস্তারে ঢাকা আলিয়া সহ 4 শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল শিবির সংঘর্ষ, জবির ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি, বেরোবিতে 144 ধারা জারি। এবং ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ভারতের, গণমাধ্যমে হাসিনার ভাষণে সরকারের সম্পৃক্ততা নেই, দাবি রণধীর জয়সওয়ালের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। শুরুতেই রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। গণঅভ্যুত্থানে ছাত্র জনতার চূড়ান্ত বিজয়ের দিন ঐতিহাসিক ৩৬শে জুলাই আজ। এ কেবল বিজয় নয়, নিষ্পেষিত কোটি কোটি মানুষের অবিশ্বাস্য জাগরণের চূড়ান্ত ক্ষণ, যেখানে ভেদাভেদ ছিল না জাতি, ধর্ম, বর্ণ কিংবা বয়সের। কোটি জনতার বজ্রহুঙ্কারে সেদিন পালিয়ে যান ১৭ বছরের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। ৩৬ দিনের সেই যুদ্ধটা ছিল কঠিন আর নির্মমতার এক করুণ উপাখ্যান। হেলিকপ্টার থেকে এপিসি ফ্যাসিস্টদের এমন তাণ্ডবে প্রাণ হারান অন্তত ১৪০০ মানুষ। হাত পা, চোখ সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারান হাজার হাজার মানুষ, যেখানে মিলেমিশে একাকার বারুদ আর গোলাপের গন্ধ। জুলাই জাগরণের সেই গল্পই জানাচ্ছেন মনিরুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থান, যা চূড়ান্ত পরিণতি ৫ আগস্ট ২০২৪। ইতিহাসের পাতায় যা ৩৬ জুলাই নামে পরিচিত। দীর্ঘ ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভে ২০২৪ সালের এই দিন রচিত হয় এক বদলে যাওয়া বাংলাদেশের গল্প। ১৭ বছরের দীর্ঘ দুঃশাসনের অবসানে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র ও বাক স্বাধীনতা। এ যেন অপ্রতিরোধ্য তারুণ্যের অবিশ্বাস্য এক বিজয় গাথা। দেশে চলছিল তখন অধিকার হরণের চর্চা, দলীয়করণ, দুর্নীতি আর লুটপাটের এক ধিক্কৃত গাথা। ঠিক সে সময় জাতিকে আলোর পথ দেখায় তরুণ প্রজন্ম। আবু সাইদের প্রসারিত দুহাত আর এক হাতে বাঁশের লাঠি যেন নজরুলের বিদ্রোহ কবিতার সেই রণতুর্য। এই আন্দোলনে প্রথম শহীদ হন আবু সাইদ ও ছাত্রদল নেতা ওয়াসিম। ছাত্র জনতার এই গণজাগরণের পেছনে বড় ভূমিকা রাখেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আন্দোলনে ছাত্রদলের ওয়াসিম সহ শহীদ হন ৪৫০ জাতীয়তাবাদী সৈনিক। দেশে তখন কারফিউয়ের কড়াকড়ি, মোড়ে মোড়ে সেনাবাহিনীর চেকপোস্ট। প্রথম কারফিউ ভেঙে রাজপথে নেমে আসেন সাবেক সেনা কর্মকর্তারা। মহাখালী থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। ঢাকার প্রবেশপথও সম্পূর্ণ বন্ধ। এসবের কোনো তোয়াক্কা না করেই মার্চ টু ঢাকা পদযাত্রায় আসতে থাকেন লাখো ছাত্র জনতা। শেখ হাসিনা তখনও ক্ষমতা ধরে রাখার চেষ্টায় মত্ত। প্রবেশপথগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর তুমুল সংঘর্ষ। দুপুরের দিকে হাজার হাজার মানুষ শাহবাগে জড়ো হতে থাকেন। অনেকেই যেতে থাকেন গণভবনে। প্রাণ বাঁচাতে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার উপর গুলি তখনও অব্যাহত। তাদের বর্বরতায় এদিনও অনেক মানুষ হতাহত হয়। সাভারে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের। টেলিভিশনের ব্রেকিংয়ে যখনই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিবৃতি, শেখ হাসিনার পদত্যাগ, এই খবরের পরই জনতার উল্লাসে চারিদিক মুখরিত হয়ে ওঠে। সেই মুহূর্তে শেখ হাসিনার ক্ষমতার আধিপত্য এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদী দুর্গ এক মুহূর্তেই ভেঙে পড়ে। এ সময় রাজধানীর রাজপথ পুরোটাই ছাত্র জনতার দখলে। তাদের মধ্যে বিক্ষুব্ধ জনতা হাসিনার বাসভবনে বিজয় উদযাপন করে। শুধু গণভবনই নয়, দেশত্যাগের খবরে অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদেও প্রবেশ করে, যেন দীর্ঘদিনের এক নায়কতান্ত্রিক শাসনের পতনে পূর্ণ উল্লাস। এ বিজয় যে গণমানুষের, শ্রাবণেও যে বসন্ত আসে, তারই যেন জলজ্যান্ত উদাহরণ ৩৬ জুলাই তথা ৫ আগস্ট। এটি ছিল এমনই একটি দিন যেখানে বারুদ আর গোলাপের সুবাস মিশে যায় একসঙ্গে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ 1.5 দশকেরই বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। তিনি বলেন এই আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেয়া যাবে না। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এদিকে জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, কোনো দল বা ব্যক্তির নয় এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি তেল এবং গ্যাসের সমস্যা সমাধানেও সরকার কাজ করছে বলে জানান তিনি। বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত করাই বিএনপির রাজনীতি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গণতন্ত্র আদায়ে 17 বছরের অনিবার্য সংগ্রাম ও রক্ত ঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। এতে প্রধানমন্ত্রী বলেন জনগণের রায়ে দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই 31 দফা বাস্তবায়নে কাজ করছে বিএনপি সরকার। যেই সংস্কার প্রস্তাব বা যেই রাষ্ট্র মেরামতের যেই দফাগুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করেছিলাম, সেটি দেশনেত্রী খালেদা জিয়ার মাধ্যমে আমরা সর্বপ্রথম উপস্থাপন করেছিলাম এবং পর্যায়ক্রমিকভাবে বিগত নির্বাচনে জনগণ সেটিকে ম্যান্ডেট দিয়েছে। কাজেই এটি এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো 31 দফা নয়, বরং আমি মনে করি এই 31 দফাটা হচ্ছে জনগণের 31 দফা। এ সময় জ্বালানি তেল এবং গ্যাসের সমস্যা সমাধানেও সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান। এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। তিনি বলেন ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি সহ নানান অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। দেশকে এগিয়ে নিতে বন্ধ কারখানা চালু, দেশি বিদেশি বিনিয়োগ সহ সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। যে অর্থনীতিকে আমরা দেখেছি যে স্বৈরাচার, ফ্যাসিবাদী স্বৈরাচারীর সময় বছরে এই দেশ থেকে $16 বিলিয়ন জনগণের $16 বিলিয়ন লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, কিভাবে ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিভাবে শিক্ষা বা স্বাস্থ্য, কৃষি সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জনগণের সেবায় বিএনপির নেতাকর্মীদের নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে সরকারের পক্ষ থেকে জুলাই আন্দোলনের যোদ্ধাদের পাশে থাকার নির্দেশ দেন সরকার প্রধান। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের সাথে আছি। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর পাশে থাকবো। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকের অধিকার নিশ্চিত করতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করতে বলেন তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে কৃষক কার্ড সম্পর্কিত এক সভায় সংশ্লিষ্টদের তিনি এই বিষয়ে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন ছবি ও কিউআর কোড সম্বলিত এই কার্ডে কৃষকের পরিচয় ছাড়াও কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকতে হবে। আজ উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল 9টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করবেন। কাল তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন গবেষকদের জন্য বিশেষ সুযোগ এবং অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। 5 তারিখে সকাল 9টায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধান অতিথি হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং কালকে এই ঘোষণা পরপরই আমাদের একটা আলোচনা সভা আছে এবং সেই আলোচনা সভা পরে ফলক উন্মোচন আছে। প্রথমে ফলক উন্মোচন, তারপরে জুলাই জাদুঘরের উদ্বোধন। স্বাক্ষরিত জুলাই সনদ বিবেচনায় রেখে পুরো সংবিধান পর্যালোচনা করে সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার দুপুরে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি একথা বলেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন, সকল অংশীজনের মতামতের ভিত্তিতে সংবিধানের 18তম সংশোধনী আনা হবে। মফির রহমানের রিপোর্ট। বিরোধী দলের সদস্য ছাড়াই সংবিধান সংশোধনী গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাই সনদে থাকা সংবিধান সম্পর্কিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলোর ভবিষ্যৎ কাজের ধরন ও প্রতিবেদন জমার সময়সীমা সংক্রান্ত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। কমিটি সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে ঠিক করা হবে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এবং পদক্ষেপ। আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ এবং সমাজের আরও অন্যান্য ক্লাস যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, সকলের সাথে আমরা আলোচনা করব। তিনি জানান, জুলাই সনদের 48 সুপারিশের যেসব বিষয়ে বিএনপির নোট অব ডিসেন্ট ছিল সেগুলোকে সেভাবে পর্যালোচনা করা হবে। বিরোধী দল কমিটিতে অংশ না নিলেও তাদের মতামত নেওয়ার সুযোগ রয়েছে। 48টার মধ্যে অনেক কিছু আছে আমরা এগ্রিড হয়েছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো নোট অফ ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচনী ইশতেহারে আছে, সেগুলো আমরা ধারণ করব যেগুলো জুলাই জাতীয় সনদে প্রতিফলিত হয়নি। পরে কমিটির পূর্ণ প্যানেল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ বিবেচনায় রেখে এবং বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে সংবিধান সংশোধনের বিষয়ে সুপারিশ করবে বিশেষ কমিটি। সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদ আমার সামনে থাকবে। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। পুরাটা পর্যালোচনা প্রয়োজন হবে, কারণ হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন রাখতে হবে, একটার সাথে আর একটার গাঁথুনি রাখতে হবে। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করব না। 17 সদস্যের কমিটির 5টি পদই বিরোধী দল জামাত ইসলামের জন্য রাখা হলেও বৈঠকে তারা সদস্য পাঠায়নি। এ বিষয়ে মন্ত্রী বলেন, বিরোধী দল যে কোনো সময় কমিটিতে নাম পাঠাতে পারবে। বিরোধী দলকে অবশ্যই তাদেরকে তাদের সুপারিশ নেওয়ার জন্য যা যা করণীয় সব করব। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদের পতন হলেও এর শাখা প্রশাখা এখনো রয়ে গেছে উল্লেখ করে জুলাই যোদ্ধাদের উপর হামলার নিন্দা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মুক্তিযোদ্ধাদের তালিকা করা হলেও এতদিনের শহীদদের তালিকা না হয় ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। এমআর আসাদের রিপোর্ট। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই 2024 বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এতে জুলাই শহীদদের পরিবার ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। বক্তব্যে জামায়াত আমির বলেন, ৭১-এর পর ৫ দশক পার হলেও মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রস্তুত হয়নি, যা কষ্টদায়ক। জুলাই শহীদদের যথাযথ তথ্যের লিখিত ইতিহাস রাখার আহ্বানও জানান তিনি। মুক্তিযোদ্ধাদের যেটা আছে, সঠিক হোক বেঠিক হোক, কিছুটা আছে। শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা নেই। ৬৫৬ জন নাকি বাতা পায়, আমি শুনেছি। আশ্চর্য ব্যাপার। আমরা বলছি এত লক্ষ, তাইলে এত লক্ষটা রেকর্ড হচ্ছে না। এটা তো সরকারের দায়িত্ব। এতগুলা সরকার আসলো গেল, সবাই দাবি করেন যে আমরা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার। ওকে, আপনারা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, আপনাদেরকে সম্মান করি। এই গুরুত্বপূর্ণ কাজটা করছেন না, এটা করে। জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা জানিয়ে জামায়াত আমির অভিযোগ করে বলেন, মূল ফ্যাসিবাদের পতন হলেও শাখা প্রশাখা রয়ে গেছে। জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থান কারো ব্যক্তিগত সম্পদ নয় জানিয়ে ডাক্তার শফিক বলেন, অংশ নেওয়া সবাই জুলাই পরিবারের সদস্য। আমরা এই পরিবারের সদস্য হয়ে বাঁচতে চাই, থাকতে চাই। এই পরিবারগুলোকে নিয়ে আমরা গর্ব করতে চাই। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আদালতের নির্দেশনা মেনে গণমাধ্যমকে পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেন, আদালতের আদেশ অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। চলমান গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে বলেও জানান তথ্য উপদেষ্টা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন।
সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। চলমান গ্যাস সংকট ইস্যুতে তিনি বলেন, একটি এলএনজি টার্মিনাল পুড়ে যাওয়ায় বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। জানান শিগগিরই টার্মিনালটি চালু হবে এবং ধাপে ধাপে এই সংকট কেটে যাবে। আমি আবারও বলছি, যাদের অনেক বেশি বিল আসার অভিযোগ আছে তারা কাইন্ডলি নিকটস্থ যে কর্তৃপক্ষ আছে বিদ্যুৎ জ্বালানির সেখানে যাবেন, অভিযোগ করুন, ফর্মাল অভিযোগ করুন, সেটা রাষ্ট্রীয়ভাবে চলে, অভিযোগ করুন। কেউ যদি অভিযোগ সেখানে করে অভিযোগ করতে না পারেন বা প্রতিকার না পান, প্রতিকার মানে এই না যে উনি সঠিক, প্রতিকার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেস করেছি, সেটা যদি না পান নিশ্চয়ই আমি সেটা নিয়ে কাজ করবো, আমরা কথা বলবো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বলেন, গণমাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এই নির্দেশ অমান্য করলেই ব্যবস্থা আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমাদের তো চুক্তি আছে, যে বিনিময় চুক্তি, আমি ওনাকে ধরে বেঁধে আনতে চাই, উনি বলছেন আসবে, তো আসুন, আমরা তার প্রতি কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করব। দ্যাট মিনস আইনগত যা উনি তো অবশ্যই গ্রেফতার হবেন, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, উনি গ্রেফতার হওয়ার পরে ওনার যা আইনগত অধিকার উনি সেটা এক্সারসাইজ করুন, লয়ার আনুন, ফাইট করুন, ডিফেন্ড করুন। এতে আদালত যে রায় দেবে সেই মৃত্যুদণ্ড বহাল বা ওনাকে খালাস যাই দিক। আদালতের নির্দেশ মানা প্রত্যেক ব্যক্তি প্রতিষ্ঠানের দায়িত্ব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা, সরকার তো এক্সিকিউটিভ, সেটার ব্যাপারে ব্যবস্থা নেবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে আনা হলে আপিল বিভাগ চাইলে তিনি আপিলের সুযোগ পাবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। যদিও ট্রাইব্যুনাল আইন অনুযায়ী 30 দিনের মধ্যেই সেই সুযোগ শেষ হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছরে বিচার কাজের অগ্রগতি বিষয়ক ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার কোনো বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না বলে উল্লেখ করেন তিনি। মুদাসসির আলীর প্রতিবেদন। 24-এ ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হচ্ছে বুধবার। সে সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে 6টি মামলার রায়ও হয়েছে। ট্রাইব্যুনালের বিচার কাজের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। শুরুতেই তিনি জানান, শিগগিরই 3টি মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। আমাদের 3টি মামলা এই মাসেই ইনশাআল্লাহ রায়ের অপেক্ষমান। মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল আইন অনুযায়ী রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আগেই শেষ হয়েছে, তবে আপিল বিভাগের ওপরেও কিছু বিষয় নির্ভর করছে। আইনে যদি বার থাকে অথবা যদি উনি করতে পারেন, উনি যদি আপিল করতে পারেন তাহলে এক প্রক্রিয়া শেষ হবে। উনি যদি আপিল করার সুযোগ না থাকে আইন অনুযায়ী, তাহলে তো রায় অন্যভাবে বাস্তবায়ন হবে। আর আপিল করতে পারলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে তার রায় বাস্তবায়ন হবে। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের সুযোগ নেই। শুধু বিদ্বেষমূলক বক্তব্য যাতে প্রচার না হয়, আপনাদের উপরে একটা নিষেধাজ্ঞা আছে, শুধু বিদ্বেষমূলক বক্তব্য। এদিকে রায় হয়ে যাওয়া মামলাগুলোর আপিল শুনানির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান আমিনুল ইসলাম। আমরা যে কয়টা মামলা ইতিমধ্যে আমাদের এপিল আছে, এজ এ হোল আমরা সবগুলো আপিলই আমরা শুনানির একটা উদ্যোগ নিচ্ছি। যে আসামিগুলোর সাজা অল্প ছিল, যেগুলো আমরা এনহ্যান্সমেন্টের জন্য আপিল করেছিলাম, সেই আপিলগুলো আমাদের দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। গুম প্রতিকার আইন অনুমোদন পেলেও কেবল সিস্টেমেটিক ও ওয়াইডস্প্রেড গুমের ঘটনাই ট্রাইব্যুনালের বিচারের বিষয় হিসেবে বিবেচ্য হবে বলে জানান চিফ প্রসিকিউটর। যদি সিস্টেমেটিক এবং ওয়াইডস্প্রেড হয় তাহলে এটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে এই ট্রাইব্যুনালে বিচার। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বকশীবাজারে সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসা আবাসিক হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ এবং দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে সন্ধ্যার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একই দিনে রাজধানীর 3টি শিক্ষা প্রতিষ্ঠান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসগুলোতে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জবি প্রশাসন। এদিকে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি ক্যাম্পাসে 144 ধারা জারি করা হয়েছে।
একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ, বহিরাগতদের প্রবেশ এবং যানবাহন চলাচলের উপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোহাম্মদ ফেরদৌস রহমান। মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে রপ্তানি খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এতে প্রায় 97% পণ্য অগ্রাধিকার ভিত্তিতে শুল্কমুক্ত সুবিধা পাবে দুই দেশ। মঙ্গলবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসব কথা বলেন তিনি। এই চুক্তির মাধ্যমে দেশে বিনিয়োগ বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জন্য একটি ভালো বাণিজ্য চুক্তি করেছে, যেটার সুফল আগামী কয়েক দশক ধরে বাংলাদেশ ভোগ করবে। শিল্পোন্নত দেশগুলির একটিকে আমরা আগামী দিন পাবো আমাদের সাথে, এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ, দুই দেশের মধ্যে ট্রেড সম্প্রসারিত হবে, বাণিজ্য সম্প্রসারিত হবে, এবং দক্ষিণ কোরিয়ার কাঙ্ক্ষিত বিনিয়োগ আমাদের দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। পোশাক ও টেক্সটাইল খাতের রপ্তানি বাজারকে $100 বিলিয়ন রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আর বিটিএমএ সভাপতি শওকত আজিজ বলেন, দুটি সংস্থা একত্রীভূত না হলে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। মঙ্গলবার দুপুরে গুলশান ক্লাবে বিটিএমএ এবং বিজিএমইএ এর সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। একই সঙ্গে উৎপাদন ব্যয় কমাতে দেশেই খাত সংশ্লিষ্ট মেশিনারিজ তৈরির উপর জোর দেয় সংগঠন দুটি। মনিরুল ইসলামের প্রতিবেদন। দেশের পোশাক ও বস্ত্র খাতের স্বার্থে যৌথভাবে আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনের ঘোষণা দিয়েছে বিজিএমইএ এবং বিটিএমএ। দুপুরে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে পোশাক ও টেক্সটাইল শিল্প মালিকদের শীর্ষ দুই সংগঠন। বৈশ্বিক অনিশ্চয়তা আর অভ্যন্তরীণ সংকটে গেল অর্থবছরের 9 মাসই ছিল নেতিবাচক প্রবৃদ্ধি। সবশেষ জুলাই মাসে পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে $3.89 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 1.92% কম। এমন বাস্তবতায় শিল্প উদ্যোক্তারা বলছেন, এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে বিদ্যমান বিভিন্ন বাণিজ্যিক সুবিধা হারাবে বাংলাদেশ। ডেরোগেশনের জন্য আমরা কিন্তু অনেকখানি ব্যর্থ হব। আমরা অনলি কান্ট্রি যার নাকি টেক্সটাইল গার্মেন্টস এখন যেখানে আমাদের বাকি আছে এফডিআইটা, ওইটা আমার মনে হচ্ছে যে যেভাবে পেপারে পড়ি চাইনিজরা আসছে, ওরা এটাকে আগে নিতে। আর এসব চ্যালেঞ্জ কাটাতে একীভূত হওয়ার বিকল্প নেই বলে মনে করেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। একসাথে কাজ করতে না পারি তাহলে টার্গেটে লক্ষ্য বাঞ্ছা পৌঁছতে পারবো না, কথাটা সত্যি। এটা আমরা উপলব্ধি করি, ফিল করি, এবং আল্লাহর রহমতে আমরা অ্যাসোসিয়েশন একসাথে কাজ করছি অনেকদিন ধরে, এবং আগামীতে করবো বলে করি। বিজিএমইএ সভাপতি বলছেন, দেশের পোশাক খাতের $100 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে, যার ভ্যালু এডিশন হবে $20 থেকে $30 বিলিয়ন। আমরা 100 বিলিয়নে পৌঁছাতে চাই, কিন্তু এট দ্য সেম টাইম সার্টেন ভ্যালু এডিশন। 100 বিলিয়ন এক্সপোর্ট করবো, ভ্যালু এডিশন থাকবে মাত্র 5 বিলিয়ন, সেই 100 বিলিয়ন আমরা চাই না। ভ্যালু এডিশন অ্যাটলিস্ট হইতে হবে 20 বিলিয়ন আর 30 বিলিয়ন। সেই ভ্যালু এডিশন যদি আমরা করতে চাই, তাহলে আমাদের টেক্সটাইলের সাপোর্ট লাগবে। আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বী দেশগুলো নানান কৌশলে বাংলাদেশের পোশাক শিল্পকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন পোশাক খাতের শীর্ষ এই নেতা। প্রতিদ্বন্দ্বী দেশ আছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করে আমাদেরকে পিছনের দিকে ঠেলে দিতে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে নিয়ে জিয়া উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার বিকেলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, সামনের দিনগুলোতে দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনজীবীদের মূল মন্ত্র হবে সততা, পেশাদারিত্ব, আইনের শাসনের প্রতি অঙ্গীকার। মূল মন্ত্র হবে সততা, আমাদের অন্যতম তন্ত্র হবে আমাদের গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচারের প্রতি আমাদের অঙ্গীকার, এবং পাশাপাশি আমাদের পেশাদারিত্ব। আমরা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করি, এবং রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার জন্যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন তার আইনানুগ অধিকার পান, সেটিও কিন্তু প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। সুতরাং আমরা যেমন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সরকারের ইনস্ট্রাকশন অনুযায়ী রাষ্ট্রের পক্ষে কাজ করি, কিন্তু সাধারণ নিপীড়িত মানুষ যিনি ন্যায় বিচার প্রত্যাশা করেন,
আদালতের কাছে, আমরা কিন্তু তাদের ক্ষেত্রেও একইভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেই। মালয়েশিয়ার বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 সদস্যের এইচপি দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াড অধিনায়ক হিসেবে আছেন এস.এম. মেহরাব হোসেন। দলে রাখা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাব্বির রহমানকে। এছাড়া শামীম হোসেন পাটোয়ারি, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফার সাকলাইন, আবু হায়দার রনিরা দলে আছেন। জাতীয় দলের বাইরে থাকা ঘরোয়ার তরুণ ক্রিকেটারদের নিয়েই দল সাজানো হয়েছে। বুধবার বাংলাদেশে পা রাখবে মালয়েশিয়া জাতীয় দল। 8 এবং 10 আগস্ট মিরপুর মাঠে গড়াবে সিরিজের 2 টি-20 ম্যাচ। পরে 3 ওয়ানডেও খেলবে মালয়েশিয়া। প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঐতিহাসিক ৩৬ জুলাই আজ, গণ অভ্যুত্থানে চূড়ান্ত বিজয়ের মাহেন্দ্রক্ষণ। কোটি জনতার বজ্রহুঙ্কারে পতন ঘটে স্বৈরশাসক শেখ হাসিনা। জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক দলের নয় বললেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট সমাধানে কাজ করার আশ্বাস। আধিপত্য বিস্তারে ঢাকা আলিয়া সহ 4 শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল শিবির সংঘর্ষ। জবির ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি, বেরোবিতে 144 ধারা জারি। এবং ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ভারতের। গণমাধ্যমে হাসিনার ভাষণে সরকারের সম্পৃক্ততা নেই, দাবি রণধীর জয়সওয়ালের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।